মুসলমানদের উপরে বিজেপির এত রাগ কেন? বিজেপি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বেইমানি বিশ্বাসঘাতকতা করেছে। ওদের যে ওই নেতা সাভারকার 13টা চিঠি লিখেছে, হে ব্রিটিশ সরকার আমাকে জীবন ভিক্ষা দিন, আমি আপনার চিরকাল দাস হয়ে থাকবো। এরা হচ্ছে ব্রিটিশের দালাল, ইংরেজদের দালাল। আর ইংরেজদের বিরুদ্ধে ভারতবর্ষের বাংলার মানুষ এবং পাঞ্জাবের মানুষ প্রধান সারিতে। ওরা বলুক না, বিজেপি বলতে পারবে, শুভেন্দু অধিকারী বলতে পারবে, জ্ঞানেশ কুমার বলতে পারবে, নরেন্দ্র মোদী বলতে পারবে যে বন্দে মাতারাম স্লোগান দিয়ে একজনও বিজেপি বা তার আগে আরএসএস নেতা জেল 450 টাকায় গ্যাস পাবো শুভেন্দুবাবু বলেছিল, এখন সেটা বাদ দিয়ে এখন তাসলিমা নাসরিন আলোচনা করা হবে। কে আসবে যাবে সেটা বিতর্ক নয়, বিষয়টা হচ্ছে এটাই যে ব্যর্থতা গুলো ঢাকার জন্য ওকে নিয়ে এসে দাঁড় করাচ্ছে, আর কিছু কি বলবো। মানে বিজেপি এই 3 মাসে প্রায় আমাদের রাজ্যে 50টি মহিলার ওপরে শারীরিক অত্যাচার, যৌন হয়রানির মতো কেস হয়েছে এই বিজেপি আসার পর থেকে। এটা নিয়ে চর্চা হওয়া দরকার। তার পরিবর্তে তাসলিমা নাসরিন আসলে কি আমাদের জিডিপি বেড়ে যাবে নাকি? 200 ইউনিট করে যে বিদ্যুৎ ফ্রিতে দেবে বলেছিল, সেটা কি তো আপনার হয়ে যাবে, পেয়ে যাব বলেছিল না শুভেন্দু অধিকারী মহাশয়, যখন তিনি বিরোধী দলের বিধায়ক তথা অপোজিশন লিডার ছিলেন, তিনি বলেছিলেন না দিল্লির মতো কি বলে আপনার পেট্রোল ডিজেলের দাম হয়ে যাবে, 450 টাকায় গ্যাস পাবো। শুভেন্দুবাবু বলেছিল, এখন সেটা বাদ দিয়ে এখন তাসলিমা নাসরিন আলোচনা করা হবে। মুখ্যমন্ত্রীর লাইভ থ্রেট, মুখ্যমন্ত্রীর লোকেশন এবং তার সমস্ত ডিটেল নেওয়া লস্কর জঙ্গি সেই লুকিয়ে রয়েছে বর্ধমানের রেনেসায় অভিজাত আবাসনে। দেখুন, ভারতবর্ষে কোথায় 50 বছর ধরে টেরোরিজমের বিরুদ্ধে লড়াই করছি আমরা, এবং ক্ষতবিক্ষত হয়েছে। এর আগে সরকারগুলো সমঝোতা করে নিয়েছিল টেরোরিজমের সঙ্গে, যে পাকিস্তান স্পন্সর টেরোরিজম, সে পাকিস্তানের সঙ্গে চিঠি চাপাটি চলতো। দর্শক, আমি একটি কথা বুঝি না, এই পশ্চিমবঙ্গটা কি দিলীপ ঘোষের বাপের? মানে দিলীপ ঘোষ যেইভাবে কথা বলে, উনি যেইভাবে মুসলিমদেরকে মৌলবাদী বলে, মুসলিমদেরকে বাংলাদেশি কিংবা পাকিস্তানি বলে, এই পশ্চিমবঙ্গ কিংবা এই কলকাতা শহর কি দিলীপ ঘোষের বাবার? এখানে কি শুধু ওনার বাবা বলে গেছে যে হিন্দুরাই থাকতে পারবে, কোনো মুসলিমরা এখানে থাকতে পারবে না? দিলীপ ঘোষ যেইভাবে তার মুখ থেকে কথা বের করে, এটা মুসলিমরা শোনার সাথে সাথে তাদের রক্ত গরম হয়ে যায় এবং মনে হয় তাদের চামড়া ছিলে কেউ লবণ দিয়ে দিচ্ছে। উনি বলেন, শুক্রবার নিয়ে এত প্রেম কেন? আপনারা দেখেছেন কিছুদিন আগে শুভেন্দু অধিকারী শুক্রবারই নিয়ে একটি কথা বলেছিলেন যে এই যে নরেন্দ্র মোদীর পদত্যাগ চেয়েছেন, শুক্রবারীরা চেয়েছেন, শুক্রবারীদের এর পিছনে হাত আছে, শুক্রবারীরা এই কাজ করেছেন, এমনটি কিন্তু বললেন। এ কথা তো আমি আগেও বলেছি, আন্দোলন কারা করেছেন না করেছেন সেটি তো আপনারা জানেন। এখানে কোনো শুক্রবারীদের স্পেশালভাবে হাত ছিল না, এখানে সব ধর্মের মানুষই ছিল। তো মুখ্যমন্ত্রীর সেই কথার প্রতিবাদ করেছেন বাংলার মানুষ, এবং উনি যে অযোগ্য মুখ্যমন্ত্রী সেটি প্রমাণ করে দিয়েছেন সাধারণ জনগণ। আপনারা সেই ভিডিও দেখেছেন, যদি সেই ভিডিও না দেখেন আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, আপনারা দেখবেন। জানি না শুক্রবার নিয়ে এদের এত প্রেম কেন। শুক্রবার মুসলিমদের জন্য একটি খুব ভালো দিন, এই দিনে জুম্মার নামাজ আদায় করে মুসলিমরা। শুক্রবারীদের কাছে ভোট চাইতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আমি ওইদিকে যাব না, আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে তাসলিমা নাসরিন। তসলিমা নাসরিন বাংলাদেশি নাগরিক ছিল, তাকে বাংলাদেশ থেকে লাথি মেরে কলকাতাতে পাঠিয়ে দিয়েছেন, কলকাতা থেকে আবার লাথি মেরে ইউরোপ আমেরিকায় পাঠিয়ে দিয়েছেন। তো আজকে শুভেন্দু অধিকারী তাকে দুইটা সরকার, দুইটা দেশের সরকার তাকে লাথি মেরে যে মানুষটিকে দেশ ছাড়া করেছে, সেই মানুষটিকে আবার শুভেন্দু সরকার দেশে নিয়ে এসেছেন। এবং তাকে আমরা যা শুনলাম, সে নাকি এখন মানে সরকারের অতিথি,
রাষ্ট্রীয় অতিথি এখন। দর্শক, সেই সময় দুই দেশের দুই সরকার তাকে কেন দেশ ছাড়া করেছিলেন? সে নির্দোষ, সেজন্য? সে যদি নির্দোষ হতো, নির্দোষ একদম দুধের ধোয়া তুলসী পাতা হতো, তাহলে এক দেশ থেকে তাকে তাড়িয়েছেন মানলাম, কিন্তু দুইটা দেশ থেকে দুইবার তাকে তাড়িয়ে দিয়েছেন। এটার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই রয়েছেন। এই তসলিমা নাসরিনকে যদি সাধারণ আর 5টা মানুষের সাথে আপনি মিলান, তাহলে কখনোই হবে না। ইনি ভয়ঙ্কর একজন মুসলিম বিরোধী। তসলিমা নাসরিনের জন্ম মুসলিম পরিবারে হলেও তিনি চরমভাবে মুসলিম বিরোধী। তাকে যে মুসলিমরা কি ক্ষতিটা করেছে আমি সেটাই বুঝি না। তিনি মুসলিমদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে যেভাবে কটূক্তি করে কথা বলে, তাকে ছোট করে কথা বলে, সেটা আপনারা হয়তোবা বিভিন্ন ভিডিওতে দেখেছেন। তিনি যে ধর্মের হোক না কেন, তিনি যে ধর্ম পালন করুক না কেন, করুক, সমস্যা নেই। বাংলাদেশ হিন্দুরা থাকছে না, বা ভারতবর্ষে হিন্দুরা থাকছে না, অন্যান্য ধর্মের লোক, খ্রিস্টান, বৌদ্ধ থাকছে না, সবাই তো বসবাস করছে। কিন্তু তসলিমা নাসরিনকে কেন লাথি মেরে বের করে দিল? অবশ্যই কারণ রয়েছে। তসলিমা নাসরিন তখনকার সময় এমন এমন কথা বলেছেন, এমন এমন বই বের করেছেন যেটা হিন্দুরা পর্যন্ত সহ্য করতে পারেনি। মানে বইগুলি ছিল মুসলিম বিরোধী বই, যেগুলি মুসলিম সরকাররা হিন্দু সরকাররা পর্যন্ত সহ্য করতে পারেনি। তাকে ভারতবর্ষ ছাড়া করেছিলেন। নওশাদ সিদ্দিকী তো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। নওশাদ সিদ্দিকী বলেন যে এই তসলিমা নাসরিনকে এনেছেন শুধুমাত্র শুভেন্দু অধিকারীর ব্যর্থতা ঢাকার জন্য। শুভেন্দু অধিকারী যেই প্রতিশ্রুতিগুলি ভোটের আগে দিয়েছিলেন, যেইভাবে মানুষকে বলেছিলেন আমরা গ্যাসের দাম কমাবো, কারেন্টের দাম কমাবো, আমরা রাস্তাঘাটে উন্নয়ন করব, আমরা ব্রিজ, সেতু, কালভার্ট এগুলি উন্নয়ন করব, কিন্তু সেইগুলি তো করতেছে না। শুভেন্দু অধিকারী তো একমাত্র মুসলিমদের পিছনে কিভাবে বাস দেবে সেইটা ভেবেই সারাক্ষণ উনি কাটিয়ে দিচ্ছেন, এবং মুসলিমরা ওনার চরম শত্রু। মুসলিমদেরকে কীভাবে পাকিস্তান বা বাংলাদেশে পাঠাবে সেটা ভেবে ভেবেই ওনার এই মুখ্যমন্ত্রীর 5 বছর কেটে যাবে আমার মনে হয়, আর সেটাই উনি করতেছেন। তো এইগুলিকে ঢাকার জন্য, এগুলি নিয়ে মানুষ যেন প্রশ্ন না করতে পারে, সেইগুলি ঢাকার জন্যই একমাত্র এই তসলিমা নাসরিনকে এই কলকাতায় এনেছেন। এটা নওশাদ সিদ্দিকী বলেছেন। আর এটাই তো, আপনারা যদি একটু চিন্তা ভাবনা করে দেখেন, এটাই তো শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে আপনি দেখেছেন কোনো উন্নয়নমূলক কোনো নিউজ, কোনো চ্যানেলে? কি উন্নয়নটা উনি করেছেন? উনি নতুন নতুন আইন বানান, উনি নতুন নতুন টেররিস্ট ধরেন, উনি নতুন নতুন ওনার উপর হামলা হয় নাকি, আমরা শুনলাম ওনাকে নাকি হামলা করতে চেয়েছেন। আর কারা হামলা করতে চেয়েছেন? আর ভারতবর্ষে তো বহুত মুখ্যমন্ত্রী রয়েছেন, তাদের কারো উপর হামলা হয় না, শুধু শুভেন্দু অধিকারীর উপর হামলা হয়। কেন হামলা হয়? ইনি মুসলিমদের যে ওই যে বাস দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে, ওনাকে ক্ষমতায় আনা হয়েছে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য, কিন্তু উনি উন্নয়নের কাজ বাদ দিয়ে কীভাবে মুসলিমদেরকে ক্ষতি করবে, কীভাবে মুসলিমদেরকে দেশ ছাড়া করবে, তাড়াবে, সেই চিন্তাভাবনা করে এখন আবার তসলিমা নাসরিনকে এনেছেন শুধুমাত্র মুসলিমদের বিরোধিতা করার জন্য, আর কিছু না। তসলিমা নাসরিন যদি যেভাবে মুসলিমদের বিরোধিতা করে সেই একইভাবে যদি হিন্দুদের বিরোধিতা করতো, তাহলে কি তসলিমা নাসরিনকে কখনোই শুভেন্দু অধিকারী এই পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতো? আপনি বলুন, আনতো? কখনোই আনতো না। শুধুমাত্র মুসলিমদের বিরুদ্ধে কথা বলে, এত সবেমাত্র এসেছে, এখন বই বের করবে, মুসলিমদের নবীদেরকে গালাগালি করবে, বিভিন্ন কাজ উনি করবে। আর এটা শুভেন্দু অধিকারীর খুব ভালো লাগে, সেই জন্যই তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গে এনেছেন। অন্য আর কোনো কারণ নেই, কোনো কারণ নেই। দর্শক, আপনাদের জন্য কয়েকটি ভিডিও আমি রেখেছি, সেই ভিডিওগুলি আপনাদেরকে অবশ্যই দেখাবো।
যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই একটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো বইটা যেটা মুখ্যমন্ত্রী নিষিদ্ধ করেছিলেন তা হাইকোর্ট সেই ব্যান থেকে মুক্তি দিয়েছে। তো আমার বিরুদ্ধে হঠাৎ করে কেন ওরা যাবে আমি ঠিক বুঝতে তখনও পারিনি, এখনো পারি না। বাংলাদেশ থেকেও আপনাকে একটা সময় প্রায় দেশ ছাড়া করতে হ্যাঁ, বাধ্য সেটা- করা হয়। এখনো মানে কলকাতাতেও আমরা 19 বছর আগে এক প্রকার বিক্ষোভ দেখলাম। এই বিক্ষোভকারীদেরকে নিয়ে আপনি কি এই বলবেন? বিক্ষোভ কেন হয়েছিল, সত্যি আসল কারণ কি ছিল আমি জানি না। আমার মনে হয় না যে আমাকে তাড়ানো তাদের আসল কারণ ছিল। তবে বাংলাদেশ থেকে যে কারণে আমাকে বের করে দেওয়া হয়েছে সেটা তো আসলেই সারা দেশ জুড়ে এই মৌলবাদীদের বিক্ষোভ হয়েছিল আমার বিরুদ্ধে। তারপর আমার ফাঁসির দাবি উঠেছিল। তারপর দেশকে প্রায় অচল বানিয়ে ফেলেছিল ওরা। লক্ষ 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 মৌলবাদী জিহাদি এসে তারা আমার ফাঁসির দাবি করেছিল। তখন উচিত ছিল সরকারের ওই বিক্ষোভটা বন্ধ করা। ওখানে যারা উচ্ছৃঙ্খল ছিল, যারা পুলিশের দিকে ঢিল ছুটছিল, আমি জানি না হয়তো করেছিল, তাদেরকে গ্রেফতার করা, আমাকে বের করে দেওয়া নয়। আমার বিরুদ্ধে সরকার মামলা করেছিল সেই 94 সালে, খালেদা জিয়ার সরকার, তারপর তো বেরই করে দিল। কিন্তু পশ্চিমবঙ্গ তো প্রগতিশীলের শহর, কোনোদিন কিছু হয়নি। তো কোনোদিন কোনো মুসলমানদের মিছিল বের হয়নি। তো কিছু ফতোয়া হয়েছে যে আমার মাথার মূল্য ধার্য করা হয়েছে, ওই টিপু সুলতান মসজিদের ইমাম করেছিল। আর ওই যে বিক্ষোভটা হয়েছিল, যারা বেরিয়েছিল ওরা কিন্তু কেউই বাংলা জানে না, ওরা কিন্তু বাংলা ভাষী নয়, ওরা আমার বইও কোনোদিন পড়েনি। তো বিক্ষোভটা কেন হবে? ওদেরকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল আপনারা কি বই পড়েছেন বা কোনো লেখা পড়েছেন? ওরা বলেছে না। আপনি চলে যান বা আপনি সুরক্ষিত নন, এটা কমিউনিকেটেড হয়েছিল কিভাবে আপনার অনেক কাছে? আগে থেকে আমাকে তো তাড়ালো 2007 সালের নভেম্বরে, 22শে নভেম্বর। আমাকে যখন হাইকোর্ট মুক্তি দিল বইটাকে ব্যান থেকে, তখন থেকে সরকার আমাকে বলছে চলে যাও দেশ ছেড়ে, রাজ্য ছেড়ে। এটা 2005 থেকে শুরু হয়েছে, কিন্তু আমি বলেছি না, আমি যাব না। আমার কাছে সিপি আসতেন, বলতেন যে সিএম বলেছে চলে যাও। এগুলো কিন্তু 2006 সালের ঘটনা। 2007 সালে আসতেন। যখন হায়দ্রাবাদে আমাকে অ্যাটাক করা হলো অগাস্ট মাসে 2007 সালের, আমি ঘরে ফিরে গেছি কলকাতায়, তখন থেকে কিন্তু আমাকে হাউস অ্যারেস্ট করা হয়েছিল। কেউ জানে না, আমাকে কিন্তু ঘর থেকে বেরোতে দিত না। তখনই পুলিশ কিন্তু আমার দরজার পাশে, কেন আমি যেন ঘর থেকে না বেরোই কোথাও। আগে কিন্তু পুলিশ ছিল না, অগাস্টের আগে আমি যখন ইচ্ছে বাইরে যেতাম। তো তখন আমার বন্ধুবান্ধব যারা আসতো আমার কাছে, ওরাও ভয় পেয়ে আসা বন্ধ করে দিল। আমি সম্পূর্ণ একা হয়ে গেলাম। সেটা হয়েছে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অবধি 4 মাস আমি গৃহবন্দী ছিলাম। সুতরাং প্ল্যানটা আগেই ছিল। ওটা একটা এমন কিছু ঘটলো যেটার কারণ দেখে আমাকে বের করে দেওয়া যায়। আমার সঙ্গে জ্যোতিবাবু, বুদ্ধবাবুর খুব ভালো সম্পর্ক ছিল। তো আমাকে ওরা ডাকতেন, কথা বলতেন, আমরা সাহিত্য সংস্কৃতি নিয়ে কথা বলতাম। কখনো যে আমার বই ব্যান করবেন বুদ্ধবাবু, এটা আমি কল্পনাও করতে পারিনি। এবং কখনো যে এই প্রগতিশীলদের শহর কলকাতা থেকে আমাকে এক কাপড়ে বেরিয়ে যেতে হবে এবং বাধ্য করা হবে, এটাও আমি কল্পনা করতে পারিনি। যদিও আমাকে বলা হচ্ছিল তুমি চলে যাও, কিন্তু আমি যাইনি। আমি বলেছি না, আমি যাব না। আমি কেন যাব? তারা বলেছে যে আমাকে মারার জন্য নাকি মুসলিম সন্ত্রাসীরা রেডি হয়েছে। তো তারা যদি জানতেন যে কোথায় মুসলিম সন্ত্রাসীরা আমাকে হত্যা করবে, তাহলে তাদেরকেই অ্যারেস্ট করতে পারতেন। কিন্তু তারা তা না করে আমাকে তাড়িয়ে দিলেন। ঠিক বাংলাদেশে যেমন ঘটেছিল, যারা বিক্ষোভ দেখিয়েছিল, যারা ফতোয়া জারি করেছিল, আমার মাথার মূল্য ধার্য করেছিল, এটা তো অন্যায়, এটা তো অপরাধ। বাংলাদেশে ফতোয়া তো বৈধ নয়। তারপরে ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সরকার, বরং আমাকে তাড়িয়েছে। আপনি যখন কলকাতা শহর ছাড়লেন,
তখন কলকাতায় বাম সরকার। আপনি আপনার বইও যে সময় ব্যান হয়েছিল দ্বিখণ্ডিত, সেটাও বাম সরকারের আমলে। এখন যখন আপনি ফিরছেন, তখন আবার পরিবর্তিত হয়ে একটা দক্ষিণপন্থী সরকার পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আছে। আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে মুক্ত চিন্তা, প্রগতিশীল চেতনা পশ্চিমবঙ্গে। এই মুক্ত চিন্তা বা প্রগতিশীল বাক স্বাধীনতার কি কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করেছেন এই কয়েক বছরে? হ্যাঁ, তা তো অবশ্যই। কারণ হচ্ছে, আমি তো এই যে নারীর অধিকারে বিশ্বাস করি, মানবাধিকারে বিশ্বাস করি, বাক স্বাধীনতায় মত প্রকাশের অধিকারে বিশ্বাস করি, সেটা তো বামফ্রন্ট সরকারের বিশ্বাস করার কথা, আমাকে তো তাড়ানোর কথা নয়। আমি তো ডানপন্থী নই। তো এখন দেখছি যে বাম সরকার চলে গিয়ে যে তৃণমূল সরকার এসেছিলেন, তখনও আমি আশা করেছিলাম আমি হয়তো কলকাতায় ফিরতে পারবো। তো তৃণমূল সরকার, আমি দেখেছি যে আমার যে মেগা সিরিয়াল, আমার গল্প নিয়ে যে মেগা সিরিয়াল হচ্ছিল, সেটা উনি বন্ধ করে দিলেন। তারপর নির্বাসন নামে আমার একটা বইয়ের উদ্বোধন করার কথা ছিল বইমেলায়, সেটা উনি বন্ধ করে দিলেন। তো আমি তো অবাক হয়ে যাই। এখন যাদের কাছ থেকে আশা করিনি, তারাই আমাকে বলেছে নিরাপত্তা দেবে। ওরা আমাকে ইনভাইট করেনি, আমাকে ইনভাইট করেছে সেকুলার মিশন নামে একটা দল, আর ওখানে ওসমান মল্লিক নামে যে কর্ণধার আছেন, উনি আমাকে বহু বছর থেকে আমাকে চাইছেন কলকাতায় নেওয়ার জন্যে। আপনি বারবার ইসলাম মৌলবাদের বিরুদ্ধে সরব হয়েছে। দক্ষিণপন্থী যে দল এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে, সেই দলের বিরুদ্ধে বারবার হিন্দু উগ্রবাদের একটা অভিযোগ উঠেছে। আপনার কি মনে হয় এই মুহূর্তে আজকের রাজনীতিতে দাঁড়িয়ে এই বর্তমান যে সরকার পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে, তাদেরকে আপনি কি চোখে দেখেন? আপনারা ভোট দিয়ে তাদের জিতিয়েছেন, আমি ভোটার নই। আমি ভারতে থাকতে চেয়েছি বলে আমাকে থাকার অনুমতি দিয়েছেন সরকার। এই সরকার সবসময় যে ক্ষমতায় ছিল তা নয়, তার আগের সরকারও কিন্তু আমাকে দিয়েছে। তো হিন্দু উগ্রবাদীদের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে হয়, সেটা তো এখানে জনগণ যথেষ্ট আছেন, করবেন। আমি যে মৌলবাদকে দেখেছি আমার শৈশব থেকে, আমি তাদের সম্পর্কে জানি। আর তারা শুধু বাংলাদেশে নয়, তারা সমস্ত বিশ্বে তারা সন্ত্রাস করছে। যেখানেই এই মুসলিম দেশগুলোতে কোনো নারীর সমান অধিকার নেই, বাক স্বাধীনতা নেই, মত প্রকাশের অধিকার নেই, সেখানে যারাই ইসলামের সমালোচনা করছে সমাজকে সভ্য করার জন্য, যেন ধর্মীয় আইনের বদলে আমাদের সমানাধিকারের ভিত্তিতে আইন থাকে, সভ্য আইন থাকে, তখনই তাকে মেরে ফেলা হচ্ছে। তো আমি মনে করছি ইসলামী মৌলবাদ অন্য যে কোনো ধর্মীয় মৌলবাদের চেয়ে বেশি ভয়ঙ্কর। সে কারণে আমি লড়ছি, যেহেতু আমি এই মৌলবাদ সম্পর্কে আমি জানি। আমার দায়িত্ব পড়েনি যে সমস্ত মৌলবাদ নিয়ে আমি সমানভাবে প্রতিবাদ করি। আমি যে বিষয়টা জানি, আমি সেই বিষয়টা নিয়ে পড়ছি। আপনার লেখায় বারবার নারীর সমান অধিকারের বিষয়টা উঠে এসেছে। আপনি বারবার কথা বলেছেন নারীর সমান অধিকার নিয়ে। এই মুহূর্তে সারা পৃথিবীতে আপনি কি মনে করেন যে এই মুক্ত চেতনা, নারীর সমান অধিকারের চেতনাটা কোথাও একটা বিপন্ন? আপনি দেখুন চারদিকে, কোন নারীরা বেশি সাফার করছে, কোন নারীরা বেশি বৈষম্যের শিকার? মুসলিম নারীরা। মানে বিভিন্ন জায়গায় হিন্দু নারীদের মধ্যেও একটা রক্ষণশীলতার শিকার তারা হন। না না, তা তো অবশ্যই, কারণ এটা পুরুষতান্ত্রিক সমাজ। পুরুষতান্ত্রিক সমাজে কি পাশ্চাত্যের দেশগুলোতে কি মেয়েরা পুরুষতন্ত্রের শিকার হচ্ছে না? হচ্ছে তো। সাংঘাতিক রকমের নারী বিদ্বেষী সমাজ। এখন আমরা উত্তর ইউরোপের দিকে গেলে হয়তো দেখতে পাবো কম, কিন্তু যতই সাউথের দিকে আপনি আসবেন, আপনি কিন্তু এই নারী বিদ্বেষ দেখবেন, পুরুষতন্ত্র দেখবেন। তা সত্ত্বেও আমি যেটা বলছি যে সমাজটাকে পরিবর্তন করতে হলে প্রথমে আইনটাকে পরিবর্তন করতে হয়, সেটা কিন্তু দরকার। আমি বলছি না যে বাংলাদেশে বা ইসলামিক দেশগুলোতে যদি
যদি মানে ধর্মীয় আইন বাদ দিয়ে যদি সমানাধিকারের ভিত্তিতে আইন আনা হয় যেখানে নারী পুরুষের অধিকার সমান থাকবে, তখনই যে নারীরা সম্পূর্ণ স্বাধীনতা পেয়ে যাবে তা নয়। এটা সমাজে এই চর্চাটা চলতে থাকবে। এই যে ধর্মীয় শিক্ষা যেটা নারীকে অবদমন করে, সেই শিক্ষার বদলে যেন সত্যিকারের সুশিক্ষা দেওয়া হয় মানুষকে। আজকের দিনে সামাজিক সচেতনতার কথা বললে, রাজনীতির কথা বললে নানান রকমের ক্ষোভের মুখে তাকে পড়তে হয়, কখনো ক্যান্সেল কালচারে পড়তে হয়। সালমান রুশদির মতন লোককে ছুরি দিয়ে আঘাত করা হয়। বারবার এই ঘটনাগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটছে। ভারতবর্ষে যারা অভিনয়ের জগতের সঙ্গে যুক্ত, যারা লেখার জগতের সঙ্গে যুক্ত, তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু রাজনীতি নিয়ে কথা বলতে ভয় পাচ্ছেন। রাজনীতি কি কখনো একজন মননশীল শিল্পীর ক্ষেত্রে রাজনীতিকে দূরে রাখা যায়? না, আমি বলবো না যে সব মননশীল শিল্পীকেই রাজনীতি সচেতন হতে হবে এবং কথা বলতেই হবে, তা নয়। তার যদি কথা বলতে ইচ্ছে না হয় সে কথা বলবে না, কিন্তু তার কারো যদি কথা বলতে ইচ্ছে হয় বা কোনো অন্যায়ের প্রতিবাদ করতে ইচ্ছে হয় তাহলে করবে। সেই জন্যে যে ও তো শিল্পী, ও কেন রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছে, এটা না। এটা সবারই অধিকার, সমাজ সচেতন হওয়া, রাজনীতি সচেতন হওয়া। প্রচুর লেখক, সমাজ সচেতন লেখক আছেন। আমি শুধু ফুল পাতা, নদী, সমুদ্র নিয়ে লিখতে পছন্দ করি না। আমি সমাজে কি হচ্ছে, কারা ভিকটিম হচ্ছে, কাদের উপর অন্যায় করা হচ্ছে, এগুলো নিয়ে আমি ভাবি এবং আমি চাই যে বৈষম্যহীন একটা সমাজ গড়ে উঠুক। মানুষ, বিশেষ করে মেয়েদের যখন দেখি, তারা তো সব ধর্ম দ্বারাই তো তারা নির্যাতিত, নিষ্পেষিত, কিন্তু সমাজে যে বদল ঘটেছে সেখানে আইন এবং সামাজিক ব্যবস্থা পরিবর্তন হয়েছে। যেখানে পরিবর্তন হয়নি সে কথাই আমি বলেছি, আমি বারবার বলি। এবার আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো যে আপনি এতদিন বাদে কলকাতায় ফিরছেন, আপনি কি এবার কলকাতাতে স্থায়ীভাবে থাকার কথা ভাববেন? না, আমি এখনই ভাবছি না, কারণ আমি এত বাড়ি বদল করেছি, এত দেশ বদল, এত শহর বদল করেছি। আবার কলকাতায় কি হয় সেটা, যদিও কলকাতা আমার প্রিয় শহর, আমি যেহেতু বাংলাদেশে যেতে পারি না এবং আমাকে কোনোদিনই যেতে দেওয়া হবে না। সেখানে পশ্চিমবঙ্গই ছিল আমার দেশ, আমার ঘর। তো পশ্চিমবঙ্গে যেভাবে আমাকে বের করে দেওয়া হয়েছে, আমি এক্ষুনি সেই ক্ষতটা সারিনি। তো আমি এক্ষুনি ভাবছি না যে আমি পশ্চিমবঙ্গে গিয়ে থাকা শুরু করে দেব। তবে যদি আমাকে বইমেলার সময় যেতে পারি, বিভিন্ন কবিতা উৎসব আছে, বিভিন্ন লিট ফেস্ট আছে, যদি আমাকে আমন্ত্রণ জানানো হয় এবং যদি আমার নিরাপত্তার ব্যবস্থা করা হয়, আমি যাব। তবে আমি চাই যে একটা সময় মানুষের ভালোবাসায় আমার নিরাপত্তা হোক। আমি দেখতে চাই না আমার আশেপাশে পুলিশ বন্দুক নিয়ে আছে। কেন দেখতে হচ্ছে? কেন আমাকে নিরাপত্তা প্রহরী নিয়ে ঘুরতে হয়? কারণ তো এই আবার মুসলিম মৌলবাদ, জিহাদ, এই জিহাদিরা আমাকে খুন করতে চায় কেন? এত নিরাপদ দেশ যুক্তরাষ্ট্র, সেখানেও সালমান রুশদিকে কেউ উঠে ছুরি মারতে আসে, আহত করছে না। উনি তো বেঁচে গেছেন খুব লাকিলি। তো এইরকম আমিও হয়তো এদের হাতে শিকার হব, তবে বেঁচে আছি অনেকদিন, 32 বছর ধরে তো বেঁচে আছি। 450 টাকায় গ্যাস পাবো, শুভেন্দুবাবু বলেছিল, এখন সেটা বাদ দিয়ে এখন তাসলিমা নাসরিন আলোচনা করা হবে। কে আসবে যাবে সেটা বিতর্ক নয়, বিষয়টা হচ্ছে এটাই যে ব্যর্থতা গুলো ঢাকার জন্য ওকে নিয়ে এসে দাঁড় করাচ্ছে, আর কিছু কি বলবো। মানে বিজেপি এই 3 মাসে প্রায় আমাদের রাজ্যে 50টি মহিলার ওপরে শারীরিক অত্যাচার, যৌন হয়রানির মতো কেস হয়েছে এই বিজেপি আসার পর থেকে। এটা নিয়ে চর্চা হওয়া দরকার। তার পরিবর্তে তাসলিমা নাসরিন আসলে কি আমাদের জিডিপি বেড়ে যাবে নাকি? 200 ইউনিট করে যে বিদ্যুৎ ফ্রিতে দেবে বলেছিল, সেটা কি তো আপনার হয়ে যাবে? পেয়ে যাব বলেছিল না শুভেন্দু অধিকারী মহাশয়, যখন তিনি বিরোধী দলের বিধায়ক তথা অপোজিশন লিডার ছিলেন, তিনি বলেছিলেন না দিল্লির মতো কি বলে আপনার পেট্রোল ডিজেলের দাম হয়ে যাবে, 450 টাকায় গ্যাস পাবো। শুভেন্দুবাবু বলেছিল, এখন সেটা বাদ দিয়ে এখন তাসলিমা নাসরিন আলোচনা করা হবে। কে বারণ করেছে? কে আসবে যাবে সেটা বিতর্ক নয়, বিষয়টা হচ্ছে এটাই যে ব্যর্থতা গুলো ঢাকার জন্য ওকে নিয়ে এসে দাঁড় করাচ্ছে, আর কিছুই নয়।
তসলিমা নাসরিন ভারতে আসার এসে তিনি যে বার্তাটাই দিয়েছেন, তিনি বলেছেন যে আমি সশরীরে ভারতে আসবো স্বপ্নেও ভাবিনি, আমি ভেবেছিলাম হয়তো আমার লাশ আসবে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন ও এখন তো মানে বার খেয়ের কথা তো বলতেই হবে, ভাও একটুখানি পাম দিতে হবে, নাহলে ওনার ভিসার ব্যাপার আছে সেগুলো ব্যাপার, এগুলো হচ্ছে তোষামদি করা, শাসকের তোষামদি করতে হবে, নাহলে তো জায়গা পাবে না। এনডিএতে গ্র্যান্ড ওয়েলকামে একেবারে প্রথম সারিতে লক্ষ্য করেছে সায়নী ঘোষ, কাকলি রক্সিয়া থেকে একাধিক সব এনসিপিআই সাংসদরা। তারপরে কি বিজেপি ঝান্ডার তলে আসতে কিছু সময় অপেক্ষা? না আর আসবার প্রয়োজন কি আছে, সেই তো বিজেপির আন্ডারই তো ওরা আছে, বিজেপি পরিচালিত এনডিএ যে জোট তার আন্ডারে ওরা আছে, তো বিজেপি তো এরা বকলমে। এবার বুঝুক যাদবপুর লোকসভার মানুষেরা, ভাঙড় সহ অত্র এলাকার যারা মানুষেরা বিজেপিকে আটকানোর জন্য সায়নী ঘোষকে ভোট দিয়েছিল, আর কি বিজেপিকে আটকাতে পারছে না? বারাসাতের মানুষেরা বিজেপিকে আটকানোর জন্য কাকলি ঘোষ দস্তিদারকে ভোট দিয়েছিলেন, আমাদের তাপস ব্যানার্জিকে না ভোট দিয়ে। তারা বলুন ভুল করেছেন কি ঠিক করেছেন? যত দিন যাবে পরিষ্কার হবে। যারা আমাদেরকে বিজেপির বি টিম বলে দেখে দিত, আজকে দেখুন তারা বিজেপির কোলে উঠে বসে আছে। বলছি নির্বাচনে দেখেছি এই সায়নী ঘোষেরা বিজেপির বিরোধিতা করেছিল, আজকে তারা এই জায়গাটা এসে মানুষ এই নিয়ে এখন তো প্রশ্ন তুলছে। এই জন্যই রাজনৈতিক নেতাদের প্রতি মানুষের ভরসা বিশ্বাস কমে যাচ্ছে, এই ধরনের রাজনৈতিক কারবারিদের জন্য, যারা প্রকৃত অর্থে রাজনীতিটা করছে রাষ্ট্র সেবা করার জন্য, জনগণের সেবা করার জন্য, তাদেরকেও প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এই ধরনের রাজনৈতিক কারবারিদের জন্য। ভাঙড় বিধানসভায় নয়া সমীকরণ, সেখানে দেখা যাচ্ছে আরাবুল ইসলামকে লক্ষ্য করে অনাস্থা প্রস্তাব একেবারে আইএসএফ এর পক্ষ থেকে, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? দেখুন আইএসএফ এর পক্ষ থেকে দেওয়া হয়েছে, একেবারে এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমি আপনাদের বলি, পার্টির ইন্টারনাল কিছু পলিসি আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভাঙড় 2 নম্বর ব্লকের কোনো না কোনো ক্ষেত্রে যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, পঞ্চায়েত সমিতির সদস্য বা সদস্যা, তারা একটা জায়গায় মনে করছেন যে আরও স্বচ্ছতা, আরও জবাবদিহিতার জায়গাতে নিয়ে আসতে হবে। সুতরাং তারা এই বিষয়টা ভাবনা চিন্তা করে তারা একটা নিজেদের মত প্রকাশ করার জায়গা পেয়েছে। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা আন্দোলনে মুসলমানদেরকে যেন বলির পাঠা করা হচ্ছে, এটা তো যুগ ধরে আসছে, যুগ ধরে হয়ে আসছে যে মুসলিম ধরো, সে টাডা পোটা মিশা ইউপিএর মতো মিথ্যা মামলা ধরো আর জেলে ভরে লাইফটা শেষ করো। আপনারাই হয়তো অনেকে দেখিয়েছেন 10 বছর পরে বেকসুর খালাস, 27 বছর পরে বেকসুর খালাস, 15 বছর পরে বেকসুর খালাস, কিন্তু জঙ্গি যোগ অপরাধে গ্রেপ্তার করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, এগুলো তো হয়েই আসছে। তো এই সময় তাহলে আপনার প্রশ্ন অনুযায়ী আমি মুসলিম সম্প্রদায়ের কাছে একটা কথা বলবো, একটু চোখ কান খুলে চলুন না। আবেগ আছে, আবেগকে কন্ট্রোল করুন। এই আবেগটা নয় এখন এখানে কাজ নেই। কিন্তু দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে পশ্চিমবাংলার সরকার বিরোধী আন্দোলন করলে তাদের গুন্ডা দমন আইন এমন দেওয়া হবে যে তার 3 পুরুষ। আমি একটা কথা বলি, ওইসব কথা রাখতে বলুন আগে আইনটা বিল ছিল, আইন করতে বলুন, তারপরে দেখবেন কত মামলা হচ্ছে, ওই আইনটার বিরুদ্ধে কত মামলা হচ্ছে। এখন তো বিল, এখন মামলা করা যাচ্ছে না। তারা কিভাবে কেঁদে ক্ষমা চাইছে। স্বাগত তসলিমা নাসরিনকে। কলকাতা এমন শহর, বিশ্বের বহু দেশ থেকে বহু মানুষ এখানে আসেন, আর আগের থেকেও এসছেন। হ্যাঁ, সারা ভারতবর্ষে যেমন মৌলবাদের প্রাদুর্ভাব হয়েছিল, পশ্চিমবাংলায়ও হয়েছিল, পশ্চিমবাংলার মানুষই মুক্ত করেছেন। তাই মুক্ত মনারা সবাই এখানে আসবেন, তাদের বক্তব্য রাখবেন। কলকাতার মানুষ শুনতে চায়। যারা কলকাতার মানুষকে, বাংলার মানুষকে এইসব থেকে বঞ্চিত করেছিল, মানুষ তাদেরকে সরিয়ে দিয়েছে। আজকে 1 আগস্ট থেকে 3টে খুব বড় ডেভেলপমেন্ট। একটা হচ্ছে মিড ডে মিলে ইসকনের মিল এবং তার সঙ্গে ডিম। 2 হচ্ছে আজ থেকে কলকাতায় নাইট সার্ভিস বাস চালু, এবং 3 হচ্ছে আজ থেকে সরকারি বাসে মহিলাদের পিঙ্ক কার্ড ফ্রিতে যাতায়াতের ক্ষেত্রে বাধ্যতামূলক। খুব ভালো কথা। সরকারের যে অ্যাচিভমেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, আমাদের ম্যানিফেস্টোতেও ছিল মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা, এবং জীবনযাত্রাকে গতিশীল করতে। আজ কলকাতা এমন একটা শহর, সারা দিন রাত লোকে এখানে কাজ করেন, যান, আইটি সেক্টর থেকে অন্যান্য ডিপার্টমেন্টে কাজ চলছে। আমরা চাই দিনরাত মানুষ কাজ করুক এবং প্রগতি হোক। মহিলাদের রাস্তায় বেরোনো, রাত্রে অফিস করা বন্ধ করে দিয়েছিল সরকার। কোন দিকে? মধ্যযুগের দিকে নিয়ে যাচ্ছিল। তো আজকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যদি চলতে হয়, এগুলো আমাদের করতে হবে।
সরকার ক্ষমতায় এসেই পরপর এই ধরনের স্টেপস নিচ্ছে। পরিবর্তনের বাংলায় ফসিল হয়ে যাওয়া একাধিক মেট্রো প্রজেক্ট, তার মধ্যে পিঙ্ক মেট্রো, যেটার বহুদিনের প্রত্যাশা, কলকাতা থেকে একটা মেট্রোয় কল্যাণী পর্যন্ত যাওয়া যাবে, এটা হচ্ছে টোটাল প্রজেক্ট। এই প্রজেক্টটা নতুন করে হিমঘর থেকে এই সরকারের জমানায় বেরোলো এবং আশার আলো। দেখুন, প্রজেক্ট, পাথর গেঁথে দেওয়া, এগুলো তো আমরা দেখছি 50 বছর ধরে, কাজ কিন্তু এগোয় না। বাংলায় মানে ভারতবর্ষের একদম প্রথমে বোধহয় মেট্রো কলকাতায় শুরু হয়েছিল, সেই 80 সালের দিকে। কত বছর হয়ে গেল, 40-42 বছর হয়ে গেল। কলকাতায় মেট্রো কতটা সম্প্রসারিত হয়েছে, কেন হয়নি? ওদিকে এতদিনে বারুইপুর, এদিকে কল্যাণী হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। আজ সেটা করতে হবে। অথচ দিল্লি থেকে আরম্ভ করে একাধিক শহর, আজ তো 50 বেশি শহরে মেট্রো চলছে। সেখানে দেখুন 10 বছরের মধ্যে মেট্রো কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। সমাজ জীবনকে গতিশীল করার জন্য আধুনিক ব্যবস্থা গ্রহণ করা উচিত। এখানে রাজনীতি হয়েছে, মেট্রো রেডি হয়ে যাওয়ার পরেও চিংড়িঘাটায় জয়েন করতে দেওয়া হয়নি, ইচ্ছাকৃত, খালি রাজনীতির কারণে। এতক্ষণ আপনারা দেখলেন যে তসলিমা নাসরিন পশ্চিমবঙ্গে এসেছেন এবং খুবই খুশি শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ, সৌমিক ভট্টাচার্য, সবাই খুশি। মানে তাদের মনে হচ্ছে যেন ঈদ এসেছে, যদিও তাদের তো ঈদ নেই। মানে মুসলিমদের ঈদে যেরকম খুশি হয় তারা, তাই সেরকম খুশি হয়েছে তসলিমা নাসরিন পশ্চিমবঙ্গে এসেছেন সেই জন্য। আমি তো শুরুতেই বললাম, একমাত্র মুসলিমদের বিরোধিতা করানোর জন্যই তসলিমা নাসরিনকে এই পশ্চিমবঙ্গে আনা হয়েছে। নয়তোবা তসলিমা নাসরিনের কাজটা কি, ইনি কি এই ভারতবর্ষটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে? তিনি এসেছেন বলে ভারতবর্ষের মানুষের মুখে এখন দুমুঠো দুমিলা খাবার জুটবে, তিনি এসেছেন বলে ভারতবর্ষটা আরও উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিণত হবে, এমন তো কিছুই না। তিনি কি করবেন? তিনি একজন মহিলা মানুষ, কিন্তু তার মুখ দিয়ে এতটা বাজে কথা বের হয়, এতটা গালাগালি বের হয়, এতটা মিথ্যা অপবাদ বের হয় মুসলিমদের বিরুদ্ধে। সেই জন্যই শুধুমাত্র তাকে কলকাতায় এনেছেন এবং রাষ্ট্রীয়ভাবে অতিথি করেছেন তাকে। দর্শক, যা বলার বলবেন কমেন্ট বক্সে, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে দিন, অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ।